আজকে লজ্জা লাগে না? আপনি যখন আপনার ভাইপোর বিয়েতে 80 জন ডাক্তার নিয়ে বসেছিলেন, সেই সময় আমার বাগানের ভাই চা শ্রমিক অ্যাম্বুলেন্স না পেয়ে মারা যেতে বাধ্য হলেও এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এই মৃত্যুর জন্য দায়ী, আপনি এই মৃত্যুকে অস্বীকার করতে পারেন না। জন্দা আগে বলেছে, আমি আবার মনে করাচ্ছি, ডিএম লুকিয়ে আছে ভেতরে, কান অব্দি পৌঁছতে হবে। কি পৌঁছবে তো? ভারত মাতা কি, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। আর এরপরে আরো জোরে বলতে হবে, কারণ তৃণমূলের প্রচুর চোর আশেপাশে আছে, লুকিয়ে লুকিয়ে শুনছে। যে নাম শুনলে পরে তৃণমূলের চোরেদের বুকে কম্পন হয়, হার্ট অ্যাটাক হয়, সেই নামটা জোরে বলতে হবে, অমিত শাহ, অমিত শাহ। ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমরা 7 দফা দাবি নিয়ে আমাদের ডিএম অফিসের সামনে, আলিপুরদুয়ার ডিএম অফিসের সামনে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মন্ত্রী, এখানকার সাংসদ মাননীয় জন বাল্লা, উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি মনোজ ঠিকদা, রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মন, উপস্থিত বিশাল লামা আমাদের বিধায়ক, প্রাক্তন সাংসদ দশরথ তির্কে, নিখিল রঞ্জন দে কুচবিহারের বিধায়ক সুশীল বর্মন, শুক্রাদা আমাদের শুক্রা মুন্ডা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রাক্তন আমাদের বিধায়ক। তার সাথে আমাদের জেলার বিভিন্ন পদাধিকারীগণ, আমার ভারতীয় জনতা পার্টির কর্মীগণ, যারা সেই সময় থেকে লড়াই করে যাচ্ছেন। আমার মনে আছে 21 সালে নির্বাচনে পরাজয়ের পর যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, আমি এই জেলায় প্রথম তখন এসেছিলাম উত্তরবঙ্গের কো-কনভেনার হিসাবে। সেদিনও আমাদের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। আজও হাজার হাজার সংখ্যায় আপনারা এখানে এসেছেন, ভারতীয় জনতা পার্টির পতাকাকে হাতে নিয়ে এসেছেন, সেই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। বন্ধুগণ, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির দিন আসতে শুরু করেছে, চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই জন্য গতকাল আমি রায়গঞ্জে ছিলাম, এরকম শাল গোল্লা দিয়ে, বাঁশ দিয়ে ব্যারিকেড বানাতে হয়েছিল পুলিশকে।
আজকে আলিপুরদুয়ারে আজকেও শালবল্লা দিয়ে ব্যারিকেড হয়েছে, কালকে কুচবিহারে থাকবো, কুচবিহারে আন্দোলন নেই, পরশু জলপাইগুড়িতে আন্দোলন আছে, জলপাইগুড়িতে হয়তো দেখবো শালবল্লা দিয়ে এরকম ব্যারিকেড করা যাবে, করা থাকবে। কারণ রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ভয় পাচ্ছে, ভয়ে সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই, তারা শালবল্লা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর চেষ্টা করছে। আমাদের 7 দফা দাবি নিয়ে আমরা এসেছিলাম। কি দাবি করেছি আমরা? আমাদের 10খানা চা বাগান বন্ধ, সেই 10খানা চা বাগানকে খুলতে হবে। কোন অন্যায় দাবি করছি আমরা? কোন অন্যায় দাবি করছি? আমরা কোন অন্যায় দাবি করছি না। মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমাদের চা বাগানের ভাইয়েরা বন্ধুরা নাকি খুব ভালো আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই, কিছুদিন আগে আপনার ভাইপোর বিয়ে হলো দার্জিলিং এ, আপনি 80 জন ডাক্তার নিয়ে দার্জিলিং এ গিয়ে সেখানে আমার ফটো তোলো কম্পিটিশন করলেন, বসে আঁকো প্রতিযোগিতা শুনেছিলাম, এবার দেখলাম বসে ফটো তোল প্রতিযোগিতা। ফটো তুলছেন মুখ্যমন্ত্রী চায়ের বাগানে, সিজন না তখন চায়ের পাতা তুলছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন ফটো তোলো, আমার ফটো তোলো। আজকে লজ্জা লাগে না? আপনি যখন আপনার ভাইপোর বিয়েতে 80 জন ডাক্তার নিয়ে বসেছিলেন, সেই সময় আমার বাগানের ভাই চা শ্রমিক অ্যাম্বুলেন্স না পেয়ে মারা যেতে বাধ্য হলো। এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এই মৃত্যুর জন্য দায়ী, আপনি এই মৃত্যুকে অস্বীকার করতে পারেন না। আজকে আদিবাসী সমাজকে আমরা সম্মান দিয়েছি, নেপালি কবি ভানুভক্তের ভূমি, আমাদের জনজাতি সমাজের বীর পুরুষ বিরসা মুন্ডার চরণে প্রণাম জানিয়ে, ভানুভক্তের চরণে প্রণাম জানিয়ে আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস আদিবাসী সমাজকে কি চোখে দেখে? আজকে নরেন্দ্র মোদী সরকার একজন আদিবাসী ঘরের মহিলা দ্রৌপদী মুর্মু, তাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছিলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই রাষ্ট্রপতি সম্পর্কে বা তার রূপ নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন। আজ অব্দি মুখ্যমন্ত্রী তার জন্য ক্ষমা চায়নি, মুখ্যমন্ত্রী ক্ষমা চায়নি তার জন্য। আজকে বিরসা মুন্ডার জন্মদিনকে, ভগবান বিরসা মুন্ডার জন্মদিনকে আমরা জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছি। মুখ্যমন্ত্রী, গোটা ভারতবর্ষের জনগণ দেখছে আপনার সরকার চোর, কত আর বাঁশ আর শালবল্লা দিয়ে আটকাবেন? 24 আসছে, জনতায় বাঁশ আর শালবল্লা নিয়ে আপনার পিছনে দৌড়বে, আপনার পার্টির নেতাদেরকে দৌড়বে, আপনাদেরকে ধরবে, আপনাদেরকে তার উত্তর দিতে হবে। আজকে মুখ্যমন্ত্রী এখানে আসেন, ছবি তুলে চলে যান, বন্ধ কারখানায় দেখতে যান না। জনদা বলছিলেন দাদা, এক একটি চা বাগান যখন বন্ধ হয়ে যায় 3000 লোক কম করে সেখান থেকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যায়, অন্য রাজ্যে চলে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, গোটা আলিপুরদুয়ার ডুয়ার্সের অর্থনীতি ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা নেই। উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার একটি এইমস দিয়েছিল, সেই এইমসকে মুখ্যমন্ত্রী চুরি করে কল্যাণী নিয়ে চলে গেলেন। আগামী 24 সালে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনুরোধ করেছি পশ্চিমবঙ্গ থেকে যে আগামী 24 সালে ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে, সংকল্পপত্রতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি আপনি ঘোষণা করুন যে আমাদের কেন্দ্র সরকার আবার উত্তরবঙ্গের জন্য একটি এইমস দিবে এবং উত্তরবঙ্গে একটি এইমস হসপিটাল তৈরি হবে, সেখানে উত্তরবঙ্গের মানুষ, পিছিয়ে পড়া মানুষ তারা চিকিৎসার সুযোগ পাবে। আজকে ভাবতে অবাক লাগে, কিছুদিন আগে দলমোড় এবং দলসিং পাড়া চা বাগান বন্ধ হয়ে গেল। মুখ্যমন্ত্রীকে যখন বলা হচ্ছে যে আপনি দেখুন যত চা বাগানের মালিক আছে তাদের বাড়ি হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়াতে, যাবেন ভবানীপুরে দেখতে পাবেন চা বাগানের মালিকদের বাড়ি মুখ্যমন্ত্রীর পাড়ায়। মুখ্যমন্ত্রী সেদিকে খোঁজ নেই। আমাদের পিপিএফ এর টাকা, চা শ্রমিকদের টাকা, চা শ্রমিকদেরকে বঞ্চিত করে মালিকরা দিচ্ছে না। কেন্দ্র সরকারের লেবার ডিপার্টমেন্ট 78 খানা এফআইআর করেছে, কি করেছে কিনা আমাদের নেতাদেরকে জিজ্ঞেস করবো, করেছে কিনা? কেন্দ্র সরকার 78 খানা এফআইআর করেছে। দিদি, আপনি একটাও এফআইআর এর পরিবর্তে একজন চা বাগান মালিককে আপনার পুলিশ ডাকেনি। আজকে ভাবতে অবাক লাগে, বিজেপির নেতারা কোনো দোষ না করলে আপনারা ব্যারিকেড তৈরি করেন, আপনারা তাদের বিরুদ্ধে মামলা দেন, তাদেরকে অ্যারেস্ট করান, আর চা বাগানের শ্রমিকদের হক পাওনা, ন্যায্য পাওনা
আপনার চা বাগান মালিকেরা মেরে দিচ্ছে, টাকা মেরে দিচ্ছে, আর আপনি তাদের বিরুদ্ধে একটা এফআইআর কেন্দ্র সরকার করছে, তার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী আপনার? আপনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি আপনার বন্ধ চা বাগানের লোকেদের ব্যবস্থা করতে পারেন না? জনদা বলছিলেন নেপালি ভাষাতে, আমি বুঝতে পারছিলাম যে চা সুন্দরী প্রকল্পে ঘর বানাচ্ছে, 5 লক্ষ টাকা করে নাকি দেওয়া হয়। আমি শুনে অবাক। 5 লক্ষ টাকায় এমন ঘর তৈরি হচ্ছে যে দুজন মানুষ যদি শোয় তাহলে একজনের মাথার সাথে আরেকজনের পা ঠেকে যাবে, এইটুকু জায়গা নেই। ওই জমিতে, ওই বাড়িতে যদি চা শ্রমিকরা কি থাকতে পারবেন? মুখ্যমন্ত্রী আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দিন। যদি মনে হয় যে ওইটুকু ঘরে একজন চা শ্রমিক, সে মানুষ, সে থাকতে পারবে, তাহলে একদিন বলুন আপনার ডিএম কে এক রাত ওই চা সুন্দরী প্রকল্পের ঘরে থেকে আসতে বলে, দেখি কত বড় ক্ষমতা। চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন আমি মাসে 1,500 টাকা করে দেবো। নতুন নাকি? কবেকার গল্প কবে শোনাচ্ছেন? আজ থেকে 10 বছর আগেও তো চা বাগান বন্ধ হয়ে গেলে 1,500 টাকা করে দেওয়া হতো। ঠিক বলছি কিনা? 10 বছর আগে তো 1,500 টাকা করে দেওয়া হতো। 10 বছর পরেও আপনি বলছেন 1,500 টাকা করে দেবেন। আরে 1,500 টাকায় যদি সংসার চলে মুখ্যমন্ত্রী, তাহলে আপনার ভাইপোর কয়লা পাচার করার প্রয়োজন হয় কেন? গরু পাচার করার প্রয়োজন হয় কেন? আপনার বাড়ির বইয়ের ব্যাগে করে সোনা লুকিয়ে দুবাই থেকে আনার কেন প্রয়োজন হয়? আপনিও আপনার ভাইপোকে 1,500 টাকা পকেট মানি দিন, দেখি তিনি সংসার চালাতে পারেন কিনা, নাহলে আমার চা শ্রমিকদের 1,500 টাকায় সংসার চলতে পারে না। আজকে ভাবা যায়, এখানে চা শ্রমিকদের বাড়িতে না আছে সব বিদ্যুতের ব্যবস্থা, না আছে জলের ব্যবস্থা, আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কোথায় যাচ্ছে আজকে ভাবতে অবাক লাগে। গোটা ভারতবর্ষের মানুষ 24 সালে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী যদি বানাতে হয়, কাকে বানাতে হবে? কাকে বানাতে হবে? নরেন্দ্র মোদীকে বানাতে হবে। এবং সেটা দিদিও জানে। দিদি জানে বলে দিদি কি বলছে? ইন্ডি জোট, নাম শুনেছেন তো? হ্যাঁ, ওটা জোট না খোট। বলছে ইন্ডি জোটের প্রধানমন্ত্রী কি হবে? দিদিকে বলছে আপনি হন। দিদি বলছে না না, আমি হবো না। বলে মুরগি যদি করতে হয় খড়গে মুরগি কর। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদেরকে বলতে চাই, আপনার মুখ্যমন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের সামনে দুটো চয়েস আছে। प्रधानमंत्री के लिए आपके सामने 2 चॉइसेस है, एक खड़गे और एक नरेंद्र मोदी। तो हम तृणमूल नेताদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চান? মল্লিকা অর্জুন খড়গেকে দেখতে চান, না ভারতবর্ষের 56 ইঞ্চি ভারত মাতার সন্তান নরেন্দ্র মোদীকে দেখতে চান? সেইটা আপনারা ঠিক করে বলুন। আমরা দ্বিতীয়ত বুঝে গেছে যে ডাল গলবে না, যতই চেষ্টা করো প্রধানমন্ত্রী হওয়া হবে না। আর ভাইপো বুঝে গেছে ভাইপো থেকে ঠাকুরদা হয়ে গেলেও মুখ্যমন্ত্রী হওয়া হবে না, তার আগে ইডি ধরে ভাইপোকে জেলের ভেতরে ঢোকাবে, জেলের ভেতরে সেই জীবন। দেখলেন তো কাকু কোথায় লুকিয়েছিল? হ্যাঁ, মুখ্যমন্ত্রী কাকু করে চিৎকার করছিল। দেখেছেন মিজোরামে না মণিপুরে কোথায় গেছিল ভোটের প্রচারে? মিজোরামে কাকু ছিল এসএসকেএম ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল আর পশ্চিমবঙ্গের 1 নম্বর হসপিটাল। জটিল রোগ যদি আপনার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়, কিডনি খারাপ হয়ে যায়, আপনাকে পশ্চিমবঙ্গে এসএসকেএম ছাড়া আর কোথাও হয় না। সেই হসপিটাল এত গুরুত্বপূর্ণ হসপিটাল, সেই হসপিটালে বেড নিয়ে কে শুয়ে আছে? কাকু। যেখানে একজন রোগী চিকিৎসা পেতে পারে। কারণ কি? কাকুর গলাতে কি এমন লেখা আছে আমরা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী জানে যে কাকু যদি ভয়েস স্যাম্পল দিয়ে যায় তাহলে পরে সব বেরিয়ে যাবে, কিচ্ছু লুকোনো থাকবে না, গোপন কথাটি রবে না গোপনে। দিদিমণির কালকে রাত্রিবেলা থেকে দেখি ব্লাড প্রেশার হাই, ডাক্তারবাবুরা খবর দিচ্ছে। বলে কেন? বলে সিআইএসএ ব্যাগের পর এক এসএসকেএম এ যাচ্ছে, ইডি যাচ্ছে, কাকুকে হুইল চেয়ারে করে তুলে নিয়ে যাচ্ছে, 5G অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে কাকুকে। কোথায়? কেন্দ্র সরকারের হসপিটালে। সেখানে গিয়ে কাকুর ভয়েস টেস্ট হয়েছে। কালকে রাত্রিবেলা ভয়েস টেস্টের ব্যবস্থা হয়েছে। এরকম যত চোর সে হসপিটালে লুকিয়ে থাকুক, পাতালে লুকিয়ে থাকুক, নরেন্দ্র মোদী ইডি সিবিআই তাদেরকে ধরবে, গারদের ভেতরে জেলের ভেতরে ঢোকাবে, কেউ নিঃশ্বাস
শুধু আমাদের লড়াইকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এই লড়াই বন্ধু পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, এই লড়াই আগামী দিনে ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। ভারতবর্ষকে নরেন্দ্র মোদী সরকার যে জায়গায় নিয়ে যাচ্ছে তার লড়াই, তাকে রক্ষা করার লড়াই। আজকে ভাবতে অবাক লাগে, আজকে আমরা যে বাঙালিরা রাত জেগে ফুটবল খেলা দেখি, ব্রাজিলের ফুটবল খেলা দেখি, আমরা আর্জেন্টিনার ফুটবল খেলা দেখি, সেই ব্রাজিলের রাষ্ট্রপতি যখন করোনা চলছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছিলেন যে বন্ধু আমার এখানে ব্রাজিলের লোকেরা খুব কষ্টের মধ্যে আছে, একটা ওষুধ ছিল সেই সময় হাইড্রক্সিক্লোরোকুইনিন, আমাকে পাঠানোর ব্যবস্থা করো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দেশের জন্য ওষুধ তৈরি করে, এক্সট্রা ওষুধ তৈরি করে ব্রাজিলে পাঠিয়েছিলেন। সেই ব্রাজিলের রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবাসীকে সম্মান জানালেন। কিভাবে জানেন? শুনলে গর্বে আপনার বুক ফুলে যাবে। বজরংবলীর ছবি, বজরংবলী যেমন বিশল্যকরণীকে নিয়ে এসে লক্ষণের জীবন বাঁচিয়েছিলেন, সেই ছবি টুইট করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি, বললেন নরেন্দ্র মোদী বজরংবলীর মতো কাজ করেছেন, সেইভাবে আমাদের জীবন বাঁচিয়েছেন, ব্রাজিলের মানুষের জীবন বাঁচিয়েছেন। আর বজরংবলীর নামে তো জয় শ্রীরাম বলতে হয়। 22 তারিখ আসছে দিন, সেই দিন আমাদের ভারতবর্ষের 400 বছরের বেশি সংগ্রামের দিন। ভারতীয় সংস্কৃতির প্রতীক ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবে। তাই আমার সাথে একবার জোরসে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুগণ, এই রাম মন্দির ভারতবর্ষের গৌরবের চিহ্ন, আত্মমর্যাদার চিহ্ন, হাজারবার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের চিহ্ন। আর সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আগামী দিনে হতে যাচ্ছে। তাই আপনারা আগামী দিনে অযোধ্যা যাবেন ভগবান রামচন্দ্রের দর্শন করতে, মন্দিরের দর্শন করতে। কিন্তু রাম রাজত্ব ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে হবে। আরো একবার 24 সালে নরেন্দ্র মোদী সরকার গঠন করতে হবে। কি হবে? তো হবে, হবে। তবে মাথায় রাখবেন, জগন্নাথ মন্দির থেকে যখন রথ চলা শুরু করে, রথ গুন্ডিচা মন্দির, আমরা বলি মাসির বাড়ি যাচ্ছে, তাই কিনা? তো রথ তো মাসির বাড়ি পৌঁছাবেই। পুণ্য কার হবে? যে দড়িতে হাত লাগাবে, তাই তো? পুণ্য কার হবে? যে দড়িতে হাত লাগাবে। সরকার তো নরেন্দ্র মোদীর তৈরি হবে, সরকার তো নরেন্দ্র মোদী জি কাই বনেগা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আলিপুর দুয়ার থেকে একটা পদ্ম ফুল আমরা কি নরেন্দ্র মোদীকে উপহার দেব? আবার দেব? গতবারের থেকে বেশি মার্জিনে দেব? তাহলে আমার সাথে শপথ নিন, হাত মুঠ করে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে চা শ্রমিকদের এই সমাবেশে আমরা কথা দিচ্ছি, আমাদের এই 24 সালে যে সেমিফাইনাল, যে সেমিফাইনালে নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠার লড়াই শুরু হবে। কি করবো? তো 26 সালে পশ্চিমবঙ্গে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করব। আর তখন মালিক পক্ষের সাথে কথা বলে আপনাদের এই ভাউতাবাজির জমির পাট্টা না, অরিজিনাল জমির পাট্টার দাগ নাম্বার সহ ভারতীয় জনতা পার্টি ব্যবস্থা করবে। কি হবে? তো শুধু তাই নয়, যে পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, এদের 36% দিয়ে বাকি। পুলিশকে তাই আমরা মাঝে মাঝে বলি, পুলিশ কাকু এই মিছিলে হাঁটবে নাকি? তো বেচারা পারে না। পুলিশ ভালো, কিন্তু সব পুলিশ তো খারাপ নয়। কিছু কিছু অফিসাররা চুরি করে বেড়াচ্ছে, তারা মুখ্যমন্ত্রীর পা চাটছে। তাই এই পুলিশদেরকেও আমরা কথা দিয়ে যাচ্ছি যে তোমরা যে ভারতীয় জনতা পার্টিকে বাধা দিচ্ছ, ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর আমরা যে বকেয়া 36% দিয়ে আছে, সেই 36% দিয়ে দেওয়ার ব্যবস্থা, কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার হবে। বেকার যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়ছে, তাদেরকে আমি রাজ্য সভাপতি হিসেবে কথা দিয়ে যাচ্ছি, 26 সালে বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রতি বছর নিরপেক্ষভাবে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকার যেভাবে করে সেইভাবে স্কুল সার্ভিস কমিশন হবে। বেকার যুবকদের আমরা চাকরির ব্যবস্থা করব। প্রাইমারিতে আমাদের নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে যারা যোগ্য তাদেরকে চাকরির ব্যবস্থা করব। আর সেই জন্য চোরেদের সরকার
ছেলেদের